ভিডিওটা পুরো দেখার পরে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যে এরকম ব্যাঙ্কিং অ্যাওয়ারনেসের বিভিন্ন টপিকের ওপর তোমরা ভিডিও চাও কি না। তো আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমি আলোচনা করব, সেটা হচ্ছে কাসা। ঠিক আছে, প্রশ্নটা হচ্ছে যে কাসাটা কী জিনিস এবং কাসা ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ। তো এই বিষয়ের ওপর আজকে আমি আলোচনা করব। দেখো, এরকম টপিকের প্রশ্ন তোমাকে ইন্টারভিউতে কিন্তু আমায় ফেস করতে হবে। তো এখন থেকে তোমরা যদি এই ভিডিওগুলো দেখো তাহলে তোমাদের ইন্টারভিউর কিন্তু একটা প্রিপারেশনও তৈরি হতে থাকবে। তো দেখো, প্রথমে বলি কাসা কি। আমরা যদি ব্যাংকের বিষয়টার দিকে দেখি তাহলে কি দেখা যায় যে ব্যাংক কাস্টমারদের কাছ থেকে ডিপোজিট নিচ্ছে, মানে টাকা নিচ্ছে। তারা কাস্টমাররা ব্যাংকে কি অ্যাকাউন্ট খুলছে, সেখানে ডিপোজিট করছে এবং ব্যাংক সেই ডিপোজিটের টাকাগুলো নিয়ে কি করছে, ব্যাংক বিভিন্ন আরও অন্যান্য কাস্টমারদেরকে বিভিন্ন উপায়ে লোন দিচ্ছে। সেখানে হাউস বিল্ডিং লোন হতে পারে, সেখানে কার লোন হতে পারে, সেখানে বিজনেস লোন হতে পারে। ঠিক আছে, সেখানে তোমার এসএইচজিদের মানে সেলফ হেল্প গ্রুপদের লোন হতে পারে, কৃষি লোন হতে পারে, সমস্ত কিছু লোন কিন্তু ব্যাংক দিচ্ছে। তো এখানে কাসাটার ভূমিকা কী, কাসা কী জিনিস সেটা নিয়ে আলোচনা করব। দেখুন, ব্যাংকে যে আমরা ডিপোজিট করি সেটা দু ধরনের হয়। ঠিক আছে, একটা হয় ডিমান্ড ডিপোজিট আর একটা হয় টার্ম ডিপোজিট। ডিমান্ড ডিপোজিট মানে কি? ডিমান্ড ডিপোজিট হচ্ছে যে আমরা ব্যাংকে টাকা রাখছি, আমাদের যখন টাকার প্রয়োজন হচ্ছে তখন আমরা ব্যাংক থেকে টাকাটা তুলে নিচ্ছি। মানে কাস্টমারের যখন ডিমান্ড হচ্ছে, টাকার দরকার, তখন কাস্টমার ব্যাংক থেকে সেই টাকাটা তুলে নিচ্ছে, সেটা হচ্ছে ডিমান্ড ডিপোজিট। ঠিক আছে, এটার জন্য নির্দিষ্ট কোনো টাইম নেই যে আমাকে ব্যাংকে এতদিন পর্যন্ত টাকাটা রাখতেই হবে, সেরকম কোনো বাধ্যবাধকতা নেই। আর অপর দিকে কী রয়েছে? টার্ম ডিপোজিট। টার্ম ডিপোজিটের মানে কি? টার্ম ডিপোজিটের ক্ষেত্রে আমাদেরকে একটা নির্দিষ্ট সময়, আমি যে টাইমের জন্য করতে চাচ্ছি, ডিপোজিট রাখতে চাইছি একটা নির্দিষ্ট টাইমের জন্য, সেখানে আমাদেরকে টাকাটা রাখতে হবে ব্যাংকে। ঠিক আছে, সেটা হচ্ছে টার্ম ডিপোজিট। এবার এই ডিমান্ড ডিপোজিট যে রয়েছে সেটার মূলত হচ্ছে দুটো অংশ, একটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট আর একটা সেভিংস অ্যাকাউন্ট। এই কারেন্ট অ্যাকাউন্ট আর এই সেভিংস অ্যাকাউন্ট, এখান থেকে কিন্তু আসছে কাসা, কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট। আর ডিমান্ড ডিপোজিটের ক্ষেত্রে এটা হলো কারেন্ট ডিমান্ড ডিপোজিট। আর টার্ম ডিপোজিটের উদাহরণ হচ্ছে এফডি, আরডি, মানে ফিক্সড ডিপোজিট আমরা যেটা ব্যাংকে করছি বা করছি, রেকারিং যেটা হচ্ছে আরডি, রেকারিং ডিপোজিট যেটা করা হয়, ঠিক আছে, সেটা হচ্ছে টার্ম ডিপোজিট। এবার ঘটনা হচ্ছে যে এই কাসার এত গুরুত্বপূর্ণ কেন, কাসার এতটা গুরুত্বপূর্ণ ভূমিকা কেন? দেখবে বিভিন্ন ব্যাংকে, সেটা প্রাইভেট ব্যাংক হোক বা পাবলিক সেক্টর মানে সরকারি ব্যাংক হোক, সমস্ত জায়গাতেই একটা জিনিস বলা হয় যে কাসা বাড়াতে হবে, ব্যাংকে কাসা বাড়াতে হবে। যে ব্যাংকের কাসা যত বেশি বাড়বে তার কিন্তু ডেভেলপ হওয়ার সম্ভাবনাটা বেশি থাকছে। এক্ষেত্রে কেন কাসাটা বাড়াতে চাইছে ব্যাংক, কেন কাসা বাড়াতে চায়? ঠিক আছে, তোমরা চাকরি করতে গেলেও আমরা বিভিন্ন সময় দেখা যায় যে কাসা বাড়াতে হয় ব্যাংকে, সেই জন্য বিভিন্ন রকম ক্যাম্পেইন লঞ্চ করা হয়, কাসা ক্যাম্পেইন চলে। ঠিক আছে, সেখানে কাসা ইমপ্রুভ করার চেষ্টা করা হয়। তো কাসায় কেন ইমপ্রুভ করার চেষ্টা করা হয়? দেখো, এই কারেন্ট অ্যাকাউন্ট এবং এই সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে, কারেন্ট অ্যাকাউন্ট হচ্ছে তোমার ইন্ডিভিজুয়াল কোনো কাস্টমারও খুলতে পারে তার বিজনেস দেখিয়ে, ঠিক আছে, বা কোনো একটা বিজনেস অর্গানাইজেশন তারাও কিন্তু কারেন্ট অ্যাকাউন্ট খুলতে পারছে। এবার এই কারেন্ট অ্যাকাউন্টে যখন কাস্টমার টাকা রাখছে ব্যাংকে, তখন কিন্তু ব্যাংক তাকে কোনো রকম ইন্টারেস্ট পে করে না। কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে কাস্টমার কিন্তু কোনো রকম ইন্টারেস্ট পায় না। সাথে রয়েছে সেভিংস অ্যাকাউন্ট। সেভিংস অ্যাকাউন্ট তোমরা দেখবে আমরা সাধারণত ইন্ডিভিজুয়ালরা গিয়ে যেরকম ব্যাংকে অ্যাকাউন্ট খুলি, সেটা সেভিংস অ্যাকাউন্টই খুলি আমরা। তো দেখবে সেভিংস অ্যাকাউন্টে খুব নামমাত্র একটা ইন্টারেস্ট পে করে ব্যাংক, খুব বড় জোর হলে 2.5 থেকে 3%। সেক্ষেত্রে এফডি বা আরডির ক্ষেত্রে ব্যাংক কিন্তু এই সেভিংস অ্যাকাউন্টের ইন্টারেস্ট থেকে বেশি পরিমাণ ইন্টারেস্ট ব্যাংক পে করে। তো এই কাসার ক্ষেত্রে যেহেতু ইন্টারেস্টের পরিমাণটা খুব কম, ঠিক আছে, মানে কাসাতে তো একদম জিরো ইন্টারেস্ট, সেভিংসে খুব নামমাত্র, মানে কোথাও 2.5%, কোনো ব্যাংকে 3%, ঠিক আছে, এইরকমই সেভিংস অ্যাকাউন্টের ইন্টারেস্টটা থাকে। তো সেক্ষেত্রে দেখো, ব্যাংকের ক্ষেত্রে ব্যাংকের যেটা অ্যাসেট, মানে ব্যাংক যে ডিপোজিটটা নিচ্ছে, ঠিক আছে, লায়াবিলিটিটা কি না, ব্যাংক যে ইন্টারেস্টটা পে করছে, সেখানে ব্যাংকের কিন্তু খুব কম পরিমাণ ইন্টারেস্ট পে করতে হচ্ছে। ঠিক আছে, তাহলে ব্যাংকের যে লায়াবিলিটিটা সেটা কম হচ্ছে। এক্ষেত্রে বলা হয়
যে যত বেশি কাঁসা ডিপোজিট বাড়বে ব্যাংক কিন্তু সেই টাকাটা নিয়ে লোনের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করতে পারবে। ঠিক আছে, তাই জন্য বলা হয় যে কাঁসাটাকে আরও বেশি করে বাড়াতে হবে। কাঁসা বাড়ালে ব্যাংকের সেক্ষেত্রে ইন্টারেস্ট যেটা পে করছে সেটা কিন্তু খুব কম পরিমাণে ইন্টারেস্ট পে করছে। ঠিক আছে, এটা হচ্ছে কাঁসার মূল বিষয়। এবার ঘটনা হচ্ছে এই কাঁসার সাথে একটা খুব ইম্পর্টেন্ট টার্ম চলে আসে, সেটা হচ্ছে কাঁসা রেশিও। এবার আমরা কাঁসা রেশিওটা নিয়ে একটু আলোচনা করব। কাঁসা রেশিওটা কি? কাঁসা রেশিও হচ্ছে যে আমরা এই কাঁসা রেশিওটা কীভাবে বের করি। কাঁসা রেশিওটা বের করি আমরা টোটাল যে ব্যাংকের যে কাঁসা থাকছে সেটা ডিভাইডেড বাই টোটাল ডিপোজিট, মানে ব্যাংকে যে পরিমাণ ডিপোজিট রাখছে, সেটা টার্ম ডিপোজিট হতে পারে, সেটা তোমার ডিমান্ড ডিপোজিট হতে পারে, সমস্ত ডিপোজিটের মধ্যে কাঁসার পরিমাণটা কত সেটাই হচ্ছে কাঁসা রেশিও। তাহলে কাঁসা রেশিও বার করার ফর্মুলা হচ্ছে কি টোটাল কাঁসা ডিভাইডেড বাই টোটাল ডিপোজিট। এবার সেটা যদি আমরা পার্সেন্টেজে কনভার্ট করি ইন্টু 100 করে দেবো, তাহলে কিন্তু আমরা কাঁসা পার্সেন্টেজ পেয়ে যাব। ঠিক আছে, তো এই কাঁসা রেশিওটা কিন্তু দেখে বোঝা যায় যে ব্যাংকের কী পরিমাণ কাঁসা রয়েছে। ঠিক আছে, যে ব্যাংকে কাঁসা রেশিও যত বেটার, ঠিক আছে, তার ক্ষেত্রে কিন্তু সেই ব্যাংকটা তত স্ট্রং হয়। ঠিক আছে, এবার প্রতিটা ব্যাংকেরই বিভিন্ন টার্গেট থাকে যে কাঁসাকে বাড়াতে হবে, কীভাবে কী করতে হবে, সেগুলো বিভিন্ন ক্যাম্পেইনের মাধ্যমে যত কাস্টমাররা এসে বেশি সেভিংস অ্যাকাউন্ট খুলবে, কারেন্ট অ্যাকাউন্ট খুলবে, সেখানে টাকা তারা যত বেশি ডিপোজিট করবে সেক্ষেত্রে কিন্তু কাঁসাটা বাড়তে থাকবে। তো এই হচ্ছে বিষয়, এটা খুবই একটা ইম্পর্টেন্ট টপিক তোমার সাধারণ ব্যাংকিংয়ের ক্ষেত্রে এবং ইন্টারভিউর দিক থেকেও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে কাঁসার গুরুত্বপূর্ণ ভূমিকাটা কী। তো আজকে এই ভিডিওটাতে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করলাম। এই রকম আরও ভিডিও যদি তোমরা দেখতে চাও তো অবশ্যই কমেন্ট করার মাধ্যমে জানাবে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।